বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের ঢল, বৃহস্পতিবার মাশহাদে দাফন। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফনে বিলম্ব হওয়াকে ঘিরে রহস্য, নিরাপত্তার কারণে 4 মাসেরও বেশি সময় পর হচ্ছে দাফন। অভ্যুত্থানে 3 বছরে অর্থনীতিতে অবিশ্বাস্য সাফল্য শ্রীলঙ্কার, পেয়েছে উচ্চ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী এই আয়োজনে অন্তত 100 দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় প্রায় 2 কোটি মানুষ অংশ নেবে। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। তেহরান জুড়ে শোকের মাতম, প্রয়াত সর্বোচ্চ নেতাকে চিরবিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানের রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় কফিনবন্দি নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা, প্রভাব কিংবা রাজনীতি সবকিছুই যেন থমকে আছে এখানে। কেবল একজন নেতার বিদায় নয়, একটি অধ্যায়ের অবসান। কালো পোশাকে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শোকাহত জনতা। হাতে কোরআন, দেশের পতাকা আর প্রিয় নেতার ছবি। অশ্রুসিক্ত চোখে শোকের মাতম যেমন আছে, প্রতিশোধের স্লোগানও শোনা গেছে অনেকের কণ্ঠে। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হোসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যাদের মৃত্যু হয়েছে। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। সপ্তাহব্যাপী চলবে আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। বাবার জানাজা ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি থাকবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের হিট লিস্টের শীর্ষে তিনি রয়েছেন, আর প্রকাশ্যে আসলেই থাকছে বড় হামলার শঙ্কা। এ নিয়ে গণমাধ্যমগুলোয় বিভ্রান্তিও ছড়িয়েছে। কোনো গণমাধ্যম বলছে বাবার জানাজায় মুজতবা উপস্থিত থাকতে পারেন, তবে এ নিয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর আহত হন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে উপস্থিত লাখো মানুষের জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিনামূল্যে দেয়া হচ্ছে চা, শরবত, হালকা নাস্তা। দূর দূরান্ত থেকে তেহরানে আসা লাখ লাখ মানুষের অবসাদ দূর করতেই এই প্রচেষ্টা আয়োজকদের। এই শেষকৃত্যের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র, ইরানের প্রতি জনগণের সমর্থন ও বিপ্লবী চেতনা ফুটিয়ে তোলার চেষ্টা করছে দেশের সরকার। বিভিন্ন আনুষ্ঠানিকতার পর খামেনির মরদেহ ইরান থেকে ইরাকে নেওয়া হবে। শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় কেন্দ্র নাজাফ ও কারবালা হয়ে আগামী বৃহস্পতিবার 9 জুলাই ইরানের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষুধার্ত জাতি বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পাল্টা বিদ্রুপ করে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন যে দেশের 4 কোটি মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল, তাদের অন্য দেশকে ক্ষুধার্ত বলাটা হাস্যকর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে গালিবাফ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজ দেশের অভ্যন্তরীণ সংকট আড়ালের ব্যর্থ চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের মানুষের অপুষ্টির হারের দিকে নজর দেওয়ারও পরামর্শ দেন তিনি। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। তেহরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে খাদ্য রপ্তানির পরিকল্পনাও জানান। শিয়া রীতি অনুযায়ী মৃত্যু 24 থেকে 48 ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও এমনটাই হবে বলে প্রত্যাশা ছিল, কিন্তু একে একে 4 মাসেরও বেশি সময় পার হলো।
2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানের কেন্দ্রস্থলে একটি ভূগর্ভস্থ বাংকারে নিখুঁত বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে শতাধিক বোমা ফেলে লক্ষ্যবস্তুতে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। প্রথম কয়েক ঘন্টা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবরটি অস্বীকার করে। দাবি করা হয় সম্পূর্ণ সুস্থ থেকে নিরাপদ স্থান থেকে দেশ পরিচালনা করছেন খামেনি। কিন্তু 1 মার্চ পরিস্থিতি বদলে যায়। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সাথে 40 দিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়। সবাই ধরেই নিয়েছিল দ্রুতই রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে বিশাল কোনো জানাজা। কিন্তু সেই জানাজা আর হলো না। বারবার পেছালো দাফনের সময়সূচি। মার্চে দেওয়া তারিখ পিছিয়ে করা হলো জুনে, অতঃপর জুলাইয়ে। অন্যদিকে একটি দেশের সর্বোচ্চ নেতার মরদেহ পড়ে থাকলো হিমাগারে। মূলত এই অস্বাভাবিক বিলম্বের পেছনে রাষ্ট্রীয়ভাবে দায়ী করা হলো যুদ্ধের ডামাডোল আর চরম নিরাপত্তার ঝুঁকিকে। কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে কয়েক কোটি মানুষের সমাবেশ এয়ার স্ট্রাইকের জন্য কতটা সহজ লক্ষ্যবস্তু হতে পারে তা গোয়েন্দারা খুব ভালো করেই জানতেন। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠল খামেনিকে গোপনে আগেই কোম শহরে দাফন করা হয়েছে। কিন্তু এটি ছিল একেবারেই ভিত্তিহীন কথা। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দাফনহীন এই সময়কে কাজে লাগিয়ে তারা নীরবে একটি সামরিক অভ্যুত্থান ঘটায়, যেখানে নামমাত্র নেতা হিসেবে রাখা হয় মোস্তাফা খামেনিকে। আর এদিকে শীর্ষ কমান্ডারদের নিয়ে একটি সামরিক কাউন্সিল গঠন করে আইআরজিসি, যারা কার্যত পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে শিয়া ইসলামে দেরিতে দাফন অত্যন্ত অস্বাভাবিক হলেও খামেনি প্রশাসন এই ঘটনার একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করায়। দাবি করা হয় চরম নিরাপত্তা ঝুঁকিতে বা প্রাণ বাঁচানোর তাগিদে দাফন পেছানো কিংবা মরদেহ হিমাগারে রাখা ইসলামী আইনে বৈধ। দীর্ঘ এই বিলম্বকে ইরানি জনগণের আবেগ একীভূত করতে কাজে লাগায় প্রশাসন। খামেনির মৃত্যুকে শিয়া ইমামদের শাহাদাতের সাথে তুলনা করে তারা। অবশেষে 4 মাসের অপেক্ষা শেষ হলো। বহুল প্রতীক্ষিত আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ এই বিলম্ব শুধুমাত্র একটি মরদেহ দাফনের গল্পের অপেক্ষা নয়, বরং চরম চাপের মুখে কিভাবে এটি রাষ্ট্র টিকে থাকে তারই প্রামাণ্য এক দলিল। আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে হয়তো একটি গল্পের অবসান হবে, কিন্তু দীর্ঘ এই সময়ে ইরানের ক্ষমতার কেন্দ্র যে বদলে গেছে, মোস্তাফা খামেনি শক্তিশালী না হওয়া পর্যন্ত সেই ধারাবাহিকতায় হয়তো বহাল থাকবে। খামেনির শেষ বিদায়ের আয়োজনের জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার জন্য তেহরান মরিয়া হয়ে আছে। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করেছি। 2 বিশ্বযুদ্ধ সহ স্নায়ুযুদ্ধও জিতেছি। আমাদের শত্রুদের ইতিহাসে পরিণত করেছি। একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি। ইরান যুদ্ধে এত ভালো করেছি যে তারা আমাদের সাথে সমঝোতা করতে মরিয়া। আমরা ভালো বলেই তাদের 1 সপ্তাহ সময় দিয়েছি খামেনির শেষ বিদায়ের আয়োজনের জন্য। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। 4 জুলাই উপলক্ষে মাউন্ট রাশমোরে আয়োজন করা হয় আতশবাজির। 50টি রাজ্যে বিশেষ মেলার আয়োজন করা হচ্ছে। আর দিনটি উপলক্ষে বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় কমিউনিজমের বিস্তার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীতে মাতোয়ারা মাউন্ট রাশমোরের আকাশ। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন। 1976 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয়, যাতে বলা হয় 13টি উপনিবেশ আর ব্রিটেনের অধীন নয়, বরং তারা ঐক্যবদ্ধ, মুক্ত এবং স্বাধীন রাষ্ট্র। এরপর থেকে 4 জুলাই স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। স্বাধীনতার 250 বছরকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে প্রদক্ষিণ করে মার্কিন পতাকাবাহী বিশেষ পালতোলা জাহাজ ও ফেরি। At the 200th anniversary. এটি আমাদের 250তম স্বাধীনতা বার্ষিকী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। এই ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ হতে পেরে এবং পরিবারের সবাইকে নিয়ে উৎসবটি উপভোগ করতে পেরে আমার দারুণ লাগছে। Just as they're having now. দিনটি উপলক্ষে মাউন্ট রাশমোরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেশটির প্রতিষ্ঠাতাদের স্বপ্ন এবং তাদের দেয়া স্বাধীনতাকে রক্ষা করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও নতুন করে কমিউনিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। এক প্রজন্ম আগে আমরা স্নায়ুযুদ্ধে কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছিলাম, অথচ আজ আমাদের নিজেদের ভূমিতেই সেই কমিউনিস্টদের পুনরুত্থান হচ্ছে। এ দেশে নতুন করে আসা একটা অংশ এমন এক আদর্শ ছড়াচ্ছে যা আমাদের জীবনযাত্রার সম্পূর্ণ পরিপন্থী। এটি সাধারণ কোনো রাজনৈতিক মতবিরোধ নয়। কমিউনিজম হচ্ছে আমেরিকার স্বাধীনতার জন্য একটি মরণঘাতী হুমকি।
দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানায় নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। দেশের ভিতরে বর্ণবাদ ও সামাজিক বিভেদগুলোর মুখোমুখি হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। presents a rare opportunity. এই 250 বছরের মাইলফলক আমাদের 34 কোটি মানুষের একসাথে আসার সুযোগ করে দিয়েছে। আজ সময় এসেছে একে অপরের পাশে দাঁড়ানোর। To take measure of who we are. এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যে আয়োজন করা হচ্ছে বিশেষ মেলার। সেই সাথে থাকছে বিশ্বের প্রায় 20টি দেশের 60টি ঐতিহ্যবাহী নৌযান নিয়ে বিশাল এক প্রদর্শনী। ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লিখল শ্রীলঙ্কা। 2022 সালে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে তীব্র আন্দোলনের মুখে সরকার পতন হয়েছিল দেশটিতে। মাত্র 3 বছরের ব্যবধানে সেই শ্রীলঙ্কাই উচ্চ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেল। 2025 সালে জিডিপিতে 5% প্রবৃদ্ধি অর্জন করায় আয়ের দিক থেকে দেশটির পুনঃশ্রেণী বিন্যাস করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ সূচকে শ্রীলঙ্কা ছাড়া উচ্চ মধ্যম আয়ের স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এছাড়া টোগো নিম্ন আয়ের দেশ থেকে পেয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা। করোনার ধাক্কায় স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। 2022 সালে সেই সংকটের জেরে শুরু হয় তীব্র আন্দোলন। ফলাফল রাজাপাকসে পরিবারের শাসনের পতন। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা সামলে স্থিতিশীল হতে খুব বেশি সময় নেয়নি শ্রীলঙ্কা। মাত্র 3 বছরের ব্যবধানে গতি ফিরেছে দেশটির অর্থনীতিতে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় 2025 সালে তাদের মোট জিডিপি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। ফলে দেশটিকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে শ্রীলঙ্কার এই অভাবনীয় উত্থানকে পুনরুদ্ধারের গল্প আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, শিল্প খাত, পর্যটন ও আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধি এবং বৈদেশিক আয় বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি সম্প্রসারণে। শ্রীলঙ্কা ছাড়াও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এর মধ্যে গত বছর ভিয়েতনামের রফতানি বেড়েছে 15%, যার জেরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে 8%। বাকি 3টি হলো জর্ডান, ফিলিপাইন ও মাইক্রোনেশিয়া। এছাড়া নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে টোগো। মূলত মাথাপিছু মোট জাতীয় আয়ের উপর ভিত্তি করে 4টি শ্রেণীতে বিভিন্ন দেশকে ভাগ করে বিশ্বব্যাংক। এবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে 218টি দেশ ও অর্থনীতিকে। এ তালিকায় বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুন পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড হিসেবে এই শ্রেণীবিন্যাস ব্যবহৃত হবে। ইরানের বেসামরিক বিমানকে ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি আরবের যুদ্ধ বিমান, যা প্রতিহত করেছে হুতি, এমন দাবি বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারের। আবারও আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে সৌদিকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সৌদি আরবকে সতর্ক করছি, তারা যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা না করে। পুনরায় এমন কিছু করা হলে কঠোর জবাব দেব। পাল্টা হামলার লক্ষ্য হবে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সৌদি যুক্তরাষ্ট্রের অন্যায্য অবরোধও কোনোভাবেই মেনে নেবে না ইয়েমেন। বাবা মা হারিয়ে যুদ্ধ বিধ্বস্ত সুদানের হাজার হাজার শিশুর ঠাঁই হয়েছে রাস্তায়। নেই মাথার উপর ছাদ কিংবা একবেলা খাবারের নিশ্চয়তা। ভিক্ষা, দিনমজুরি, এমনকি বর্জ্য সংগ্রহ করে বেঁচে থাকার লড়াইয়ে টিকে আছে এসব শিশু। মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাবার ও আশ্রয়ের পাশাপাশি যুদ্ধের এই ভয়াবহতা সামাল দিতে তাদের প্রয়োজন জরুরি মানসিক ও সামাজিক সহায়তা। গাড়ির গতি ধীর হতেই এগিয়ে যাচ্ছে এক ঝাঁক শিশু। কেউ বা চাচ্ছে পয়সা, কেউ হরেক রকমের সামগ্রী বিক্রির চেষ্টায়। এভাবেই প্রতিদিন যুদ্ধবিধ্বস্ত সুদানের বাবা মা হারানো শিশুরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার লড়াই। 2023 সালে সুদানের সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকে গভীর সংকটে উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটি। এই নৃশংসতার সবচেয়ে নির্মম শিকার শিশুরা। সংঘাতের তীব্রতায় আশ্রয়ের খোঁজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাযাবরের মতো ছুটছে হাজারো শিশু। কোথাও জায়গা না পেয়ে সড়কেই আশ্রয় নিয়েছে তারা। মুহুর্মুহু হামলা থেকে পালানোর সময় মৃত্যু হয়েছে অনেকের বাবা মার। কেউ বা বিচ্ছিন্ন হয়েছে পরিবার থেকে। পুনরায় পরিবারকে ফিরে পাওয়ার আশাও নিয়েই অনেকের। বাধ্য হয়ে দিনমজুরি, গাড়ি পরিষ্কার করা, জুতো সাফ, মালামাল পরিবহন, এমনকি বর্জ্য সংগ্রহ করে খাবার জুটানোর সংগ্রাম করছে এসব শিশু। যুদ্ধের সময় আমি আমার বাবা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছি, তাদের হারিয়ে ফেলি। এরপর অন্যান্যদের সাথে পোর্ট সুদানে চলে আসি। আমার পরিবার, আমার স্কুলের কথা, যুদ্ধের আগের জীবনের কথা খুব মনে পড়ে। কিছু কিছু দিন আমি কাজ খুঁজে পাই না, যেদিন পাই না সেদিন ভাগ্যে খাবার জোটে না। আমি আবার স্কুলে ফিরে যেতে চাই, নিরাপদ কোথাও যেয়ে থাকতে চাই।
মানবাধিকার সংস্থাগুলো বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আশঙ্কাজনক হারে বেড়েছে এসব শিশুর সংখ্যা। খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি তাদের প্রয়োজন জরুরি মানসিক ও সামাজিক সহায়তা। নির্যাতন ও সহিংসতায় এসব শিশুর জীবন চরম ঝুঁকিতে বলে মনে করছেন মানবাধিকার সংস্থাগুলো। হাজার হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ শিশুই যুদ্ধের সহিংসতায় প্রিয়জনকে হারিয়ে কিংবা বাস্তুচ্যুত হয়ে প্রচণ্ড মানসিক ট্রমায় রয়েছে। খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি তাদের জরুরিভাবে মানসিক ও সামাজিক সহায়তার প্রয়োজন। এরই মাঝে ভাসমান এসব শিশুকে তাদের পরিবারের সাথে একত্রিত করা, সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য আরও উন্নত ব্যবস্থা নিশ্চিতের উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। নাইজেরিয়ায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। দেশটির নাইজার রাজ্যের তেগিনা এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন বাসিন্দারা। এদিকে সরকারের বিরুদ্ধে প্রাণহানির প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ স্থানীয়দের। পুলিশ জানায় স্থানীয় ফুলানি সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে হত্যার জেরে গত সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ে। পাল্টা হামলা হয় কামুকো সম্প্রদায়ের উপর। এরপর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নাইজেরিয়ার কয়েকটি রাজ্যে নিয়মিতই হয় সাম্প্রদায়িক সহিংসতা। চীনের হাইনান প্রদেশে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:20 আঘাত হানে টাইফুন মেইসাক। শনিবার দেশটির আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। টাইফুনের সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে 23 মিটার। ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে এবং টাইফুনের প্রভাবে তীব্র ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গভীর সমুদ্রে একটি মাছ চাষ কেন্দ্র। চলতি বছর প্রদেশটিতে 10মবারের মতো আঘাত হানল টাইফুন। এই দুর্যোগের কারণে হাইনানের সকল রুটে বাস ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। স্থগিত করা হয় সানিয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। একই দিন ফেরি চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। আগামী কিছুদিন অঞ্চলটিতে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভয়াবহ দাবানল ছড়িয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে। তীব্র তাপপ্রবাহে বনভূমির গাছপালা শুকিয়ে যাওয়ায় দ্রুত আগুন ছড়াচ্ছে। বৃহস্পতিবার এই দাবানলের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দেখা যায় দক্ষিণের একাধিক বনে। পুড়ে গেছে 1200 হেক্টরের বেশি জমি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লারা নুনেজ। সবচেয়ে বড় আগুন ছড়িয়েছে সীমান্তবর্তী অড এলাকায়। পুড়ে গেছে 900 হেক্টর জমি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের 800 কর্মী। আগুন ছড়িয়েছে মার্সি বিমানবন্দর এলাকায়। তীব্র ধোঁয়া আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। বিভিন্ন এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল পর্যটকদের এবং তীব্র দাবদাহের কারণেই এই দাবানল ছড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ দাবানল ছড়িয়েছে পর্তুগালের মধ্যাঞ্চলেও। এরই মধ্যে প্রায় 6000 একর বনভূমি এলাকা পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও। ভিসিওর 3টি শহরে আবাসিক এলাকা পুড়ছে। তীব্র বাতাস ও গরমের কারণে ভয়াবহ দ্রুততায় আগুন ছড়াচ্ছে। কয়েকজন আহতও হয়েছেন। এই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় একটি গ্রামের বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1000 ফায়ার সার্ভিস কর্মী। ব্যবহার করা হচ্ছে প্রায় 300 যান, 8টি বিমান। ইউরোপ জুড়ে চলমান তীব্র দাবদাহের কারণে এই দাবানল ছড়িয়েছে বলে ধারণা করছেন পরিবেশবিদরা। পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী। এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 3 জুলাই এই তথ্য জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। দীর্ঘদিন ধরেই দোনেস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি কমান্ডো পোস্ট পরিদর্শন করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন নেন পুতিন। কোস্তিয়ান্তিনিভকা দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার তেল শিল্পে হামলা বাড়িয়ে দেওয়ায় নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ করতে হয়েছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। কোস্তিয়ান্তিনিভকা থেকে তোলা বলে দাবি করা কয়েকটি ছবি প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে বিধ্বস্ত ভবনের পাশে রুশ সেনাদের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রুশ বাহিনী জানিয়েছে তারা এখন দখল করা এলাকা থেকে প্রায় 70 কিলোমিটার উত্তরে অবস্থিত লিমান শহরের দিকেও অগ্রসর হচ্ছে। তাদের দাবি, পরবর্তী সামরিক অভিযানের জন্য লিমান একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও কৌশলগত কেন্দ্র। পুতিন জানিয়েছেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী বাহিনীগুলো তাদের দায়িত্ব পালন করছে এবং সম্প্রতি লুহান্স্ক পিপলস রিপাবলিকের সম্পূর্ণ মুক্তি নিশ্চিত হয়েছে। রাশিয়ার উত্তরাঞ্চলীয় বাহিনীর প্রধান ইয়েভজেনি নিকিফরভ পুতিনকে জানিয়েছেন ইউক্রেনের ড্রোন হামলা পুরোপুরি ঠেকানো এখনো সম্ভব হয়নি।
এসব হামলায় রাশিয়ার তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে খার্কিভ ও সুমি সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলার লক্ষ্যেও রুশ বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। পুতিন বলেন, শত্রুপক্ষ আমাদের বেসামরিক স্থাপনায় যত বেশি হামলা চালানোর চেষ্টা করবে, প্রতিবেশী ভূখণ্ডে আমাদের নিরাপত্তা বলয়ও তত বড় করতে হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির কর্মকর্তাদের মতে বছরের শুরু থেকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনী কয়েকটি এলাকা পুনর্দখলও করেছে। তবে পুতিন ইউক্রেনের এসব বক্তব্যকে তথ্যযুদ্ধের অংশ বলে উড়িয়ে দেন। গত জুনে সরাসরি বৈঠকে প্রস্তাব দিয়ে পুতিনের কাছে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়েছিলেন জেলেনস্কি, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগেও কোস্তিয়ানতিনিভকার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছিল রুশ সেনাবাহিনী। শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে ইরানকে ঘিরে চলমান সংকটের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ আপাতত স্থগিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দুই প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শীঘ্রই মস্কো ও কিয়েভ সফরের আশায় আছে দুই পক্ষ। হ্যাপি বার্থডে আমেরিকা, হ্যাপি বার্থডে টু ইউ। 4 জুলাই 1776 খ্রিস্টাব্দ। আজকের এই দিনে ব্রিটিশদের বেড়া জাল ছিন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বিপ্লবী মার্কিনীরা। ঘোষণাপত্রে বলা হয়েছিল, অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, অর্থাৎ সব মানুষকে স্রষ্টা সমানভাবে সৃষ্টি করেছেন। সে সময় উত্তর আমেরিকার ভূখণ্ডটির নাম রাখা হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ঐক্যবদ্ধ আমেরিকা, যেটি বিশ্বে যুক্তরাষ্ট্র হিসেবে পরিচিত। এরপর 250 বছর কেটেছে। প্রশ্ন হচ্ছে, এখন কতটা ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র? দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা ঐক্যবদ্ধ করতে পেরেছেন মার্কিনীদের? নাকি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তার হৃদয় থেকে আমেরিকার স্বাধীনতার চেতনা ধুয়ে মুছে গেছে? স্বাধীনতার 250 বছর পূর্তির এই দিনেও দেশটির মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় রাজনৈতিকভাবে অনেক বিভক্ত। আতশবাজি, কুচকাওয়াজ আর লাল সাদা নীল পতাকার উৎসবের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে এক গভীর বিভাজন। পেনসিলভানিয়ার ডলসটাউনের বাসিন্দা 63 বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক বের্সি হাসেন ছোটবেলার স্মৃতিচিহ্ন হিসেবে এখনো 1976 সালে যুক্তরাষ্ট্রের 200 বার্ষিকীর বিভিন্ন স্মারক যত্ন করে রেখে দিয়েছেন তিনি। কিন্তু এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। তার ভাষায়, দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে যারা উচ্ছ্বসিত তাদের সঙ্গে একই উৎসবে থাকতে চায় না। ডলসটাউনের কলেজ শিক্ষক ও সাবেক স্কুল বোর্ড সদস্য ট্যাবিথা ডেল অ্যাঞ্জেলাও এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। তিনি বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি, আমি একজন গর্বিত আমেরিকান, কিন্তু এবারের আয়োজন আমার কাছে আমেরিকার উদযাপন নয়, বরং ট্রাম্পের উদযাপন বলে মনে হচ্ছে। স্বাধীনতার ঘোষণা 250 বছর পূর্তি উপলক্ষে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নানা আয়োজন চলছে, কিন্তু এবারের আয়োজনের শুরু থেকেই বিতর্ক রয়েছে, কারণ ট্রাম্প নিজেই এই উদযাপনের কেন্দ্রীয় মুখ হয়ে উঠেছেন। হোয়াইট হাউস গত বছর ফ্রিডম 250 নামে নতুন একটি উদ্যোগ চালু করে। ওয়াশিংটনে 2 সপ্তাহব্যাপী গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার আয়োজন করা হয়েছে, যেখানে ট্রাম্প নিজেই নির্বাচনী জনসভার মতো সমাবেশ করেছেন এবং 4 জুলাইও ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে সমালোচকরা বলছেন, জাতীয় উৎসবকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হচ্ছে, ফলে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য এবং কয়েকজন জনপ্রিয় শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছে। রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি 5 জন আমেরিকানের একজন এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। ডেমোক্রেটদের মধ্যে এই হার প্রায় 25%, রিপাবলিকানদের মধ্যে 8% আর প্রায় 40% আমেরিকান বিশ্বাস করে না যে যুক্তরাষ্ট্র আরো 250 বছর টিকে থাকবে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ বেভারলি গেজ বলেন, উদযাপনের ধারণাটাই এখন রাজনৈতিক ও দলীয় হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, হতাশা এখন অনেক বেশি বিস্তৃত। তার মতে, বর্তমান সময়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে হতাশা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট। সবাই যে হতাশ তা নয়। ট্রাম্প সমর্থক ব্যবসায়ী জিম ওয়ার্থিটনের মতে, এটি 250 বছরের ইতিহাস উদযাপন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে সফল রাজনৈতিক পরীক্ষার উদযাপন। প্রেসিডেন্ট যেই হোক না কেন, এটি উদযাপন করতেই হবে। দল বড় নাকি দেশ বড়,
রিপাবলিকান ডেমোক্রেটদের দ্বন্দ্বের মুখে আমেরিকানদের জন্য এই প্রশ্ন এখন খুবই প্রাসঙ্গিক। দলমতের ঊর্ধ্বে উঠে এবার দেশের তরে নিজেদের ঐক্যবদ্ধ করতে পারবে কিনা তাই দেখার বিষয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।